কাকুলিয়া কাণ্ডের 3 দিন পার, এখনো অধরা সোনা পাপ্পু। পঞ্চাননতলায় গুলি বোমা চলে, গ্রেপ্তার করা হয় আরও দুজনকে। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 21। মঙ্গলবার ফেসবুক লাইভেও দেখা যায় সোনা পাপ্পুকে। ধৃত রাকেশ বণিক, রাজীব দাস এবং চঞ্চল নস্কর। রাকেশ বণিক ও রাজীব দাস পঞ্চাননতলা এলাকার বাসিন্দা। আজ ডিএ মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। সকাল 10:30টায় এই রায় দেবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। আজ রাজ্য বাজেট পেশ হবে। গত কয়েক বছর ধরে রাজ্য বাজেটের সময় ডিএ ঘোষণা করা হয়েছে। এবার সেই রাজ্য বাজেটের দিনই ডিএ মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার কি রাজ্য সরকারি কর্মীদের লক্ষ্মী লাভের দরজা খুলতে পারে? কারণ আজই ডিএ মামলার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। সকাল 10:30টায় এই রায় দেবেন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। আজকের এই রায় লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মীর কাছে বহু প্রতীক্ষিত। কারণ বকেয়া ডিএ নিয়ে এই আইনি লড়াই চলছে প্রায় 1 দশক ধরে। এক আদালত থেকে আরেক আদালতে ঘুরেছে মামলা, আর দীর্ঘায়িত হয়েছে রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষা। 2017 ফেব্রুয়ারি মাসে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট রায় দেয় ডিএ দয়ার দান, তা দেওয়া বা না দেওয়া রাজ্য সরকারের ইচ্ছার উপর নির্ভর করে। সেই রায়কে চ্যালেঞ্জ করে 30শে মার্চ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মচারীদের সংগঠন। 2018 সালের 31শে অগস্ট ডিএ সরকারি কর্মীদের অধিকার বলে রায় দেয় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর ববি সরফের ডিভিশন বেঞ্চ। 2019 সালের 26শে জুলাই স্যাট নির্দেশ দেয় 1 বছরের মধ্যে সরকারি কর্মীদের ডিএ মেটাতে হবে। রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মী সংগঠন ফের স্যাটের দ্বারস্থ হয়। রাজ্য সরকার রিভিউ পিটিশন দাখিল করলেও তা খারিজ করে স্যাট। তারপর রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়। 2022-এর 20শে মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে। রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানালেও তা খারিজ হয়ে যায়। এরপর তারা সুপ্রিম কোর্টে যায়। 2025 সালের 16ই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় শুনানির দিন থেকে 6 সপ্তাহের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএর অন্তত 25% মিটিয়ে দিতে হবে। সেদিন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশনামায় বলা হয় ডিএ পাওয়ার অধিকার মৌলিক অধিকার কিনা তা বিবেচনা করার জন্য এই আদালতে আবেদন জানানো হয়েছে। আমরা তা করব, কিন্তু এই ধরনের বিবেচনার জন্য সরকারি কর্মচারীদের অনন্তকাল অপেক্ষা করানো যাবে না। তবে তারপরও রাজ্য সরকারি কর্মীদের অপেক্ষা শেষ হয়নি, কারণ রাজ্য সরকার কোনো টাকাই দেয়নি। মহামান্য সর্বোচ্চ আদালত তারাও কিন্তু 50% ডিএ আগে সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার কথা বলেছিল সরকারকে, এবং সেখানে সরকারি আইনজীবী বলেছিল তাতে যে সরকারের মাজা ভেঙে যাবে, তখন কিন্তু সেখানে কনসিডার করে 25% করেছে, কিন্তু তথাপি দেয়নি। তাই সেটা সার্বিকভাবে শুনানি হয়ে সেই মামলা শুনানি শেষ হয়েছে 8 তারিখে। এবং আমরা মনে করছি এতবার যখন ডিএ মামলার রায় আমরা জিতেছি, 100% বলবো না, তাহলে সর্বোচ্চ আদালতকে অবমাননা করা হবে। আমাদের বিশ্বাস সরকারি কর্মচারীদের পক্ষেই ডিএ মামলার রায় প্রকাশ পেতে চলেছে। 2025 সালের 5ই আগস্ট ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিল মামলা তো আছেই, আমরাও আছি, টাকা দিন, কিছু তো দিন। রাজ্য সরকারের কর্মীরা তো পালিয়ে যাচ্ছেন না, তাদের কিছু তো দিন। তারপরও অবশ্য রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ পাননি। সুপ্রিম কোর্টের এই রায় কর্মচারীদের পক্ষে যাবে, তাদের ডিএ তারা পাবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি 10,000 কোটি টাকা দিতে চাইছিলেন না, তাকে সুপ্রিম কোর্ট বাধ্য করবে কান ধরে 40,000 কোটি টাকা দেবার জন্য। কর্মচারীদের অধিকার, আমরা মনে করি সেই কর্মচারীদের অধিকার থেকে তাদের বঞ্চিত করা উচিত নয়। এত আর্থিক বৈষম্য, প্রতিকূলতা, বঞ্চনার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণ ডিএ দিয়েছেন সরকারি কর্মচারীদের, সেটা কিন্তু তুলনামূলকভাবে বেশির দিকে রয়েছে। কেন্দ্রীয় সরকারের ডিএ আর রাজ্য সরকারের ডিএ এই সমান বলে যারা বিভ্রান্তি তৈরি করতে চান, সেটার কোনো ভিত্তি নেই। ডিএ অধিকার কি অধিকার নয় সেটা নিয়েও প্রশ্ন আছে। গোটা বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় তা সত্ত্বেও সরকারি কর্মচারীদের স্বার্থে যতটা সম্ভব দিয়ে বাকিদের থেকে তুলনামূলক বেশি অনুপাতে রয়ে গেছে। তারপরে যা হবে কোর্ট দেখবেন। রাজ্যে 5ম বেতন কমিশনের পর এই মামলা যখন হয়েছিল, তখন কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক ছিল 50%। তারপর রাজ্যে 6ষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে ডিএর ফারাক 40%। প্রসঙ্গত বৃহস্পতিবারই রাজ্য বাজেট পেশ হবে। গত কয়েক বছর ধরেই রাজ্য বাজেটের সময় ডিএ ঘোষণা করা হয়েছে। 2023 সালে 3% এবং 2024 ও 2025 সালে 4% করে ডিএ বাড়ানো হয়েছিল। একই দিনে সুপ্রিম কোর্ট
ডিএ মামলায় কি রায় দেয় সেদিকেই সবার নজর। এবিপি আনন্দ। এতদিন রাজনৈতিক স্তরে যেসব অভিযোগ করেছেন, বুধবার সুপ্রিম কোর্টে ঠিক সেই সব অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে হোয়াটসঅ্যাপ কমিশন বলে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। পাল্টা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, যা চেয়েছিলেন শূন্য হাতে ফিরেছেন। এসআইআর নিয়ে সভা, মিছিল, পদযাত্রা, আক্রমণ, তরজা, বাগযুদ্ধ সবই দেখেছে এ রাজ্য। দিল্লিতে নির্বাচন কমিশনে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়া নিয়ে সংঘাতে জড়ানোর ছবিও দেখেছে দেশবাসী, রাজ্যবাসী। কিন্তু এবার সরাসরি সশরীরে সুপ্রিম কোর্টে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সওয়াল করলেন, নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ। প্রশ্ন উঠে এলো, ভোট বাক্সে কি এর রাজনৈতিক প্রভাব পড়বে? উনি আজকে যেগুলো চেয়েছিলেন ওখানে কার্যত শূন্য হাতে এসেছে। হাজার হাজার লয়ার মমতা ব্যানার্জির পিছনে পিছনে দৌড়চ্ছে, হাজার হাজার লয়ার। এতদিন রাজনৈতিক স্তরে বারবার যা তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বুধবার ঠিক সেই সব অভিযোগে সুপ্রিম কোর্টে তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম জ্ঞানেশ কুমারকে চিঠি দেওয়া। हम लोगों ने एक्टिवली काम करते हैं, इसी के लिए हमने 6 लेटर भेजा। এদিন সুপ্রিম কোর্টে দাঁড়িয়েই নির্বাচন কমিশনকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচন কমিশন হোয়াটসঅ্যাপ কমিশন। হোয়াটসঅ্যাপ কমিশন বলছে শুধু মাইক্রো অবজারভাররা নাম ডিলিট করছে, ওরা সবাই কেন্দ্রীয় সরকারি আধিকারিক। হোয়াটসঅ্যাপে ইলেকশন কমিশন চলছে। ভোটার তালিকা থেকে ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়ার অভিযোগও আগেই তুলেছেন মুখ্যমন্ত্রী। মনে রাখবেন যে 54 লক্ষ নাম বাদ দিয়েছে, এখানে ওখানে এআই কে দিয়ে কাটিয়ে দিয়েছে, এআই থেকে ঠিক করছে পদবিটা কার চেঞ্জ হয়েছে, কার বিয়ে হয়েছে, কোন মেয়েটা শ্বশুর বাড়ি গেছে, এআই দিয়ে করে বাদ দিয়েছে। এদিনও সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধরুন কোনো মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি গেছে, এখন কেন সে পদবি পরিবর্তন করেছে, কেন সে স্বামীর পদবি ব্যবহার করছে, সেটাও মিসম্যাচ করে দিচ্ছে। এসআইআর চলাকালীন মৃত্যু নিয়েও তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া চতুর্থ চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, 77 জনের মৃত্যু হয়েছে, 4 জন আত্মহত্যার চেষ্টা করেছেন, 17 জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর জন্য দায়ী নির্বাচন কমিশনের পরিকল্পনাহীনতার ফলে তৈরি হওয়া ভয়, মানসিক চাপ ও কাজের চাপ। এদিন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 100-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভাবতে পারেন, বিএলওর মৃত্যু হয়েছে, সে চিঠিতে লিখে গেছে যে আমার আত্মহত্যার জন্য সিইও দায়ী। অনেক বিএলওর মৃত্যু হয়েছে এবং আরো 150-র বেশি লোকের মৃত্যু হয়েছে এবং অনেকে হাসপাতালে ভর্তি, শুধু হেনস্থার কারণে। বাংলাকে টার্গেট করা হচ্ছে স্যার। বলুন, আসামি কেন হচ্ছে না, কেন উত্তর পূর্বে নয়? পরিষ্কার যে উদ্দেশ্যে মমতা ব্যানার্জি ওখানে গিয়েছিল, দুটো ক্ষেত্রেই চরম ব্যর্থ হয়েছে। এক, ইলেকশন কমিশনে গলা ধাক্কা খেয়েছে, আর সুপ্রিম কোর্টে পরবর্তী ধাক্কাটা খেয়েছে। শুধু এসআইআর কে আটকানোর জন্য কোটি কোটি টাকা নষ্ট করেছে, যে টাকায় রাজ্যের উন্নয়ন হতে পারে। চাকরি চুরি, খাদ্য কেলেঙ্কারি, গরু, কয়লা, বালি পাচার, চিটফান্ড। তখন যদি বাংলার মানুষের পক্ষে আপনি দাঁড়াতেন, বাংলার মানুষ আপনাকে ধন্য ধন্য করতাম। সুপ্রিম কোর্টের জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।